আজকে আমরা বহু আলোচিত, বহুবার পঠিত, অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত সাধারণ মাপের পলিটেস্ট ড্রাগ বলে যা পরিচিত এরকম একটা ওষুধ আলোচনা করি। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা সব শিখে গেছি। কী শিখে গেছি? না, যে ওষুধটা পড়াবো, এ তো অনেকবারই আলোচনা হয়েছে, এরকম তোমাদের মনে হতে পারে। আমি শরৎচন্দ্রের অনুরাগী। শরৎচন্দ্র সাহিত্য আমার খুবই ভালো লাগে। আমি শরৎচন্দ্র সাহিত্য অর্থাৎ উপন্যাস, ছোট গল্প ইত্যাদি একবার নয়, একবার দুবার করে কোনো কোনো উপন্যাস বা গল্প 25 বার পড়েছি। যতবারই পড়েছি যারা নতুন করে কিছু উপলব্ধি করতে পেরেছি। প্রত্যেকটি বার পড়ার সময় আমার মনে হয়েছে যে আগে যা বুঝেছিলাম এখন যেন একটু ভালোভাবে বুঝতে পারলাম। আমরা আলুর তরকারি প্রত্যেকে খাই, আলু চচ্চড়ি, আলু ছাড়া তো রান্নাই করা যায় না। তো খেতে খেতে একটা ছেলে বললো যে রান্না করতে না, আলু রান্না করো না, রোজ আলু করো। মঙ্গল দেখ আজকে এমন করে রান্না করবো, ভালো লাগবে বলে মা দেখা গেল যে আজকে আলুর দম বানিয়েছে। তো আলুর দম তোমরা প্রত্যেকে খেয়েছো। তো আলুর দম অনেকভাবে বানানো যায়, যারা মেয়ে তারা জানো। আমি পুরুষ মাংস আমি জানি না কীভাবে বানায়, তবে আমি দেখেছি, আমি অনেক বাড়িতে আলুর দম খেয়েছি। এক একটা বাড়িতে আলুর দমের এক একটা টেস্ট। হ্যাঁ, তো একদিন একটা বাড়িতে আলুর দম খেলাম। তো তার মধ্যে আলুর দমে কিচমিচ দেয়, তোমরা জানো কি জানি না, যায় তো তার মধ্যে কাজু কিচমিচ ইত্যাদি ইত্যাদি দেওয়া। তো আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো। কিছু বলে এই খাবার কথা খাইনি। তো ঠিক তেমন তোমাদের এরকম নেটটামিও আমি বোধহয় তোমাদের পড়েছি কয়েকবার, তোমরা ম্যাথমেটিক্যাল পড়েছো। কিন্তু এমন একটা ওষুধ যে ওষুধটা খুব বেশি প্রয়োজন, এবং আমরা এই নেটটামিউরের রুগী যত্রতত্র খুঁজে পাই। নেটটামিউর কত সংসারকে জুড়েছে, কত বন্ধা জননী করে সন্তান তুলে দিয়েছে, তোমরা ভাবতেই পারবে না। এবং ছোট্ট ছোট্ট ক্লু থেকে আমরা যে সিমটম গ্যাদার করি, সেই সিমটম থেকে আমরা সার্বিক সিমটমে পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে সেটা নেটটামিউরের কেস। আমরা নেটটামিউর প্রয়োগ করে বন্ধা জননীর গর্ভে সন্তান উৎপাদন করে পেরেছি, বা সন্তান উৎপাদন করতে পেরেছি। আমরা ডিভোর্সের দোরগোড়া দাঁড়িয়ে দম্পতিকে পুনর্মিলন ঘটাতে পেরেছি। আমরা দেবদাসকে পালুর কাছে পৌঁছে দিতে পেরেছি। ওটা উদাহরণটা ঠিক হলো না, কারণ দেবদাস আর পালু, দেবদাস তো মারাই গেল, ওরা পালু তো পৌঁছাবে, তাই না? তাই তো নাকি তোমরা বোঝো? দেবদাস যে পালু নেই তার জীবন সার্থক নয়। সব মেয়েদের চরিত্র গঠন করতে হলে আমি বারবার বলবো যে শরৎচন্দ্র বড়, পাওয়া যাবে না। কি মানে শরৎচন্দ্রের মতো সাহিত্যিক আমার মনে হয় পৃথিবীতে নেই। এত নারীর চরিত্র সম্পর্কে তার কী করে ধারণা জন্মালো, নারীর ফিলিংস। আরে পুরুষ তার ফিলিংস আছে, তো নারীর ফিলিংস কী করে সে এ করতে পারবে? তো ভাবা যাবে না কী সব উপন্যাস। শরৎচন্দ্রের একটা মাত্র একটা, অর্থাৎ শ্রীকান্ত উপন্যাস লিখতেন, তাহলেই তিনি অমর হয়ে যেতেন। এমন তার আচরণভঙ্গি, এমন তার কথার তেজস্বিতা, এমন তার ফিলিংস। দেখ, আমরা নেটটামিউর আলোচনা করছিলাম, আমরা সাহিত্য আলোচনা করতে বসিনি, একটা ড্রাগ আলোচনা করতে বসছি। ড্রাগের আলোচনা করবো। তো নেটটামিউর একটা নিহ নুন, সোডিয়াম ক্লোরাইড, লবণ যাকে আমরা বলি, যে পদার্থ ধনী, দরিদ্র, মূর্খ, জ্ঞানী সবাইয়ের প্রয়োজন। তাহলে সল্ট এমন একটা উপাদান যে উপাদান সবাইকে কমন বানিয়ে দিয়েছে। ধনী দরিদ্র নেই, জ্ঞানী এবং অজ্ঞানী নেই, সবাইকে সমান করে দিয়েছে নেটটামিউর। সেই ওষুধের উপযোগিতা আমরা লক্ষ্য করি।
নেট্টামিউর আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এর সিমটম আছে। কি রোগ এটা ব্যবহৃত হয় না, এটা সর্বরোগের মহৌষধ। আমরা যেমন আলু ছাড়া রান্না করতে পারি না, তো তেমন নেট্টামিউর ছাড়া আমরা চেম্বার চালাতে পারবো না। তাই নেট্টামিউরকে খুব ভালো করে চিনতে হবে। প্রতি মুহূর্তে আমাদের চারপাশে নেট্টামিউরের পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে, তো আমরা নেট্টামিউরের সন্ধান করি। নেট্টামিউর এই ডাকটা আমরা কালেক্ট করেছি কোথা থেকে? নেট্টামিউর কোথায় কালেক্ট করেছে? মিনারেল কিংডম থেকে। তো মিনারেল কিংডম থেকে এই ওষুধটা আমরা কালেক্ট করেছি। এই ওষুধ অ্যাক্টর কেসে যেমন লাগে ঠিক তেমন ক্রনিক কেসেও কিন্তু এই ওষুধের প্রয়োজনীয়তা আমরা সর্বাংশে অনুভব করি, সর্বাংশে তার প্রয়োজনীয়তা অনুভব করি আমরা নেট্টামিউর এমন একটা। তো নেট্টামিউরকে দেখতে কেমন আমরা একটু দেখে নিই। নেট্টামিউর রুগী একটু রোগা পটকা, বিশেষত তার এই রোগা পটকা ভাবটা আমরা দেখতে পাই ঘাড়ের দিকটা। অর্থাৎ একটা রুগী যখন আমাদের কাছে আসবে, সেই ধরা যাক রুগীটা রুগ্ন, তো রুগ্ন মানে একটা মানুষের তো সার্বিক রুগ্ন হওয়ার কথা, এর সার্বিক রুগ্নতা নেই। এই রুগীটার ঘাড়টা অর্থাৎ এই যে অংশটা আছে এইটা রুগ্ন হয়ে যাবে, এই যে কণ্ঠার হাড় সেটা বেরিয়ে পড়বে। এখানে যে হাড় থাকে দুটো, এই হাড়টা বেরিয়ে পড়বে। তার একটা জরাজীর্ণ এরকম রুগী, যাকে জিজ্ঞাসা করছি তোমার কি কষ্ট আছে, দেখো আমার কষ্ট খুব বেশি নেই, মানে এমনিতে ভালো আছে, তার মাংস পেশিগুলো ক্ষয় হচ্ছে বলে, তার মেন্টালি এবং ফিজিক্যালি সে নিজেকে ফিট অনুভব করে। সে মনে করে না যে আমি খুব বেশি অসুস্থ করি, আর দেখলে হয়ে জানে যে সে খুব বেশি অসুস্থ, কারণ স্বতঃস্ফূর্ততার মধ্যে আছে, কার্য করার ক্ষমতা তার আছে, কিন্তু সে ক্রমশ রোগা হয়ে যাচ্ছে এবং রুগ্নতারা ঘাড় থেকে বেশি দেখা যাচ্ছে, ঘাড়ের দিকটা শুরু হয়েছে, তারপরে সার্বিক সিদ্ধান্ততা আসতে পারে। তাহলে আর কি, তার গায়ের যে চামড়া সেগুলো মনে হবে যেন চর্বি মাখানো আছে, তেলে একটু মসৃণ চকচক করছে, গ্লজি। তো তোমরা জানো যে মোম কীরকম, মোমের প্রলেপ, মোম মানে বাজারে যেগুলো ক্যান্ডেল বলে জ্বালানো হচ্ছে, এগুলো কিন্তু মোম নয়, এগুলো কি, এগুলো কিন্তু প্যারাফিন। মোম হচ্ছে মৌমাছি চাক থেকে যে পদার্থ দিয়ে আমরা ক্যান্ডেল তৈরি করি সেটা হচ্ছে মোম, এবং সেটি মোমবাতি। আর মোমবাতির বিকল্প একটা প্যারাফিন, সব বাজারে যেগুলো ক্যান্ডেল হিসেবে ব্যবহার করা হয় এগুলো প্যারাফিন। একটা মোমবাতির দাম অনেক, একটা মোমবাতির দাম যদি 5,000 টাকা হয়, তাহলে একটা ওই প্যারাফিনের মোমবাতির দাম হবে কত? 500 টাকা। কেমন? তো এতটা ডিফারেন্স মোমের সঙ্গে মোমবাতি প্যারাফিন, যাক আমরা যেটা বলছিলাম। তাহলে দেখতে কেমন আমরা জেনে গেলাম। শুধু তাই নয়, তো পেশেন্ট এসে এখানে বলেছে হাতে তার একটা পেন ছিল, পড়ে গেছে পেনটা, মানে এদের হাত থেকে ওই যাতে বিজ্ঞাপন আছে টিভিতে বলা হয় না, পড়ে গেছে, কি করবো? তার মায়ের সাথে তার কথোপকথন আছে না এরকম বিজ্ঞাপন, হ্যাঁ, ভেঙে যায় যে, পড়ে যায় যে, এই যে ব্যাপারটা, তার হাত থেকে পাটা পড়ে যাবে, যার হাতে কোথায় পড়বে। একটা রুগী দেখো কত সূক্ষ্ম ব্যাপার, যে একটা রুগী তার মাথার যন্ত্রণার চিকিৎসা করতে এসছে বা তার হার্টের রোগের চিকিৎসা করতে এসছে, এখানে এসে বলেছে, তাকে দেখতে কেমন আমরা দেখে নিয়েছি, এখন তার হাতে একটা কলম ছিল সেটা গেল পড়ে। তাহলে এই ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছে একটা ওষুধের দিকে। সেই ওষুধটা কি না, নেট্টামিউর। নেট্টামিউরের হাত বা শুধু ওইখানে না, তার পাটা আসে নাড়ছে, হ্যাঁ, তো পা নাড়া, সে শুয়ে ঘুমোচ্ছে, আমি যখন দেখতে যাই তখন সে শুয়ে অসুস্থ মানুষ দেখতে গেছি, পাটা আসে নাড়ছে। তাহলে পা নাড়া দেখলে আমরা কয়েকটা ওষুধের কথা মনে করবো, তার মধ্যে নেট্টামিউর একটা, জিঙ্কামও আছে, তো এরকম। তাহলে পা নাড়ছে, সে বসেছে, একটা কোয়ালিফায়ার, হ্যাঁ, পিএইচডি করেছে, মানে কত আজ কর্মচারী,
তো দেখা যাচ্ছে সে বসে আর পা নাচাচ্ছে, হ্যাঁ, পা দোলাচ্ছে। তাই পা দোলা তোমাদের ও আর কি, আমি তো অ্যাপেন্ডিসাইটিস ওষুধ দেবো, পা দোলাচ্ছে, ওর সিমটমের কি বুঝতে আছে, হ্যাঁ, পা আছে তাই দোলাচ্ছে না। আমাদের চোখটা যেন ওই দিকটা দিয়ে পড়ে, পৌঁছায় যেন, কারণ ওইটা ভাইটাল সিমটম, ওই সিমটমের মূল্য অনেক। আমি একটু আগে বলেছি সিআইডি বা সিবিআই একটা ক্লু খোঁজে কালপিটকে ধরার জন্যে, ঠিক তেমন তোমরা হোমিওপ্যাথি ফিজিশিয়ান, তোমাদের ওই ক্লুগুলো খুঁজে বার করতে হবে। তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কি, পাগল হয়ে গেছে কি, তার লিভারটা বেড়ে গেছে, এইটা তোমার জানার দরকার নেই, ওটা জানলে ভালো, কিন্তু ওইটার ভিত্তিতে তুমি ওষুধ দিয়ে রোগ সারাবে এটা হবে না। হোমিওপ্যাথি সিমটমোলজির উপরে কি বলে চলমান, তাহলে সিমটমটাও তোমাকে দেখতে হবে। তাহলে ওই সিমটমগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র মনে হলো, ওই সিমটমের গুপ্ত আমাদের চিকিৎসা করতে, আমাদের হোমিওপ্যাথি রোগ নির্ণয় করতে, হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করতে ভীষণভাবে সাহায্য করে। তাহলে দেখতে কেমন হয়ে গেছে। এখন এটা কি বলে টেম্পারামেন্ট, এটা হচ্ছে নার্ভাস টেম্পারামেন্ট, অর্থাৎ সহজেই নার্ভাস হয়ে যায়। কেমন, এরা নার্ভাস টেম্পারামেন্টের পেশেন্ট। আর কি, এটা হট না চিলি, এটা কিন্তু হট পেশেন্ট। আমি তোমাদের বারে বারে বলেছি এগুলো, যে হট আর চিলি এটা সবসময় তোমরা ভালো বুঝতে পারবে না। কেন না, অধিকাংশ ওষুধই পরীক্ষা হয়েছে বিদেশে, যে এখানে পরীক্ষা হয়েছে তার শীত প্রধান দেশ। তাই হট আর চিনি যদি খুব বেশি রকমের ঘা না দেয়, তাহলে আমরা কিন্তু ঠিক মতো রিকগনাইজ করতে পারবো না। এখন আমরা এই সাইলেশিয়া, হিপাসাম্পার, এরা তোমার চিনি, তাই আমরা এই সিমটমের গুরুত্ব দেবো। ঠিক তেমন নেপটামিউ, ফ্লুইক অ্যাসিড, এদের গুরুত্ব দেবো হট পেশেন্ট হিসাবে। যদিও ফ্লুইক অ্যাসিডকে শীতকাতর না গরম কাতর এইটা আমরা ফেলতে পারবো না। মানে এ শীতেও থোড়াই কেয়ার করে, আবার গরমকেও থোড়াই কেয়ার করে, একটাই ওষুধই আছে, সেটা হচ্ছে ফ্লুইক অ্যাসিড। এ শীতকেও এ করে না, সম্মান দেয় না, আবার ওই কী বলে গরমকেও সম্মান দেয় না, একেও ভয় পায় না, ওকেও ভয় পায় না। এটা হচ্ছে ফ্লুইক অ্যাসিডের সিমটম। নেপটামিন কিন্তু তা না, এ প্রচণ্ড গরম কাতর, যদিও থার্ড গ্রেডে এটা আবার শীত কাতর হলে হতে পারে। তোমার বলে সে এক্ষুনি বললে গরম কাতর আবার শীত কাতর, মজা মজা। একটা মানুষের চরিত্র যেমন মজার চরিত্র, মানুষের চরিত্র যেমন জটিল, বিশেষত মেয়েদের কেমন, ঠিক তেমন, হ্যাঁ, এই দেখিস তোরা আবার আন্দোলন করিস না, কেমন, যা সত্য তাহা বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। তো মানুষের মন খুবই জটিল, কেমন, ওষুধেরও তেমন জটিলতা আছে। কেমন, আমরা এক্ষুনি একটা কথা বললাম, আমি বলবো যে সুরের বৃদ্ধি কে না নেপটামিন, আবার বলছি ডান দিকে শুলে কিন্তু সে আরাম পাবে। তো মজার কথা, তো সামান্য সূক্ষ্ম পার্থক্য, শুলে তার যে কোনো রকমের রোগ বেড়ে যায়, মাথার যন্ত্র থেকে আরম্ভ করে আর কাশি পর্যন্ত সব বেড়ে যায়। কিন্তু মাথার কী বলে ডান দিকে যে চেপে যদি শুয়ে, তাহলে কিন্তু তার আবার ওই সবটাই আবার তার ভালো থাকে। তো মজার সিমটম নয় কি, মজার সিমটম। প্রচণ্ড ঘামছে, তোমরা ভাবলে ছেলেটা বোধ হয়, হ্যাঁ, গরম হচ্ছে, ঘরের জামা দরজা খুলে দিলে সে আরও অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, এরকম ওষুধ আছে আমাদের ক্যালকেরিকাল। কেমন, তাহলে ওইটা দেখলেই হবে না, তোমাদের ভালো করে ওষুধটা বুঝতে হবে। একটা ড্রাগ পড়ার সময় এগুলো মাথায় রাখতে হবে, তাহলে হবে না। আচ্ছা, তাহলে মায়াজম কি আছে এখানে? সব কটা মায়াজম আছে, ছোড়া, সিফিলিস এবং সাইকোসিস, তিনটে মায়াজমকেই কভার করছে আমাদের এই ওষুধটা। কেমন, তাহলে আমাদের এগুলো হয়ে গেল। আমার পড়ানোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি হোমিওপ্যাথি মানে বুঝি যে সিমিলারিটি। তো আমাদের হ্যানিম্যান এমন একটা বিজ্ঞানের ছাত্র তৈরি করেছেন যে আমরা দেখবো যে এর সব জায়গাতেই একটা সিমিলারিটি আছে, সব জায়গাতেই সিমিলারিটি আছে। তো আমরা নামের মধ্যে কি সিমিলারিটি আছে দেখি। তো আমি তোমাদের গল্প বলেছি, আবার বলছি। তো আমার ছোটোবেলাকার এক স্কুল মেট ছিল, আমার স্কুলের প্রিয় বন্ধু ছিল, তার নাম দেদার বাক্স। তো আমি তার বাড়িতে একদিন গেলাম, যে আমার ছোটোবেলা প্রত্যেকেই তার সোলাম কুচি ইত্যাদি নিয়ে খেলার একটা শখ থাকে, তা আমারও ছিল। তো শুনেছি তার নাম দেদার বাক্স। তা আমি বললাম যে দেদার বাক্স বাড়িতে যাবো, অনেক বাক্স নিয়ে আসবো। কেমন,
তো দেদার বাক্সের বাড়িতে গিয়ে দেখি একটা বাসনে, হ্যাঁ, তো ওই যে নামটা দেদার বাক্স কেন রেখেছিল তার মা বাবা আমি জানি না, কেমন। তো নাম রাখতে গেলে তার তো একটা সিমিলারিটি থাকবে। কানা তার নাম পদ্মলোচন হবে, হবে না, কেমন। সে একেবারে কেলতে তার নাম কিনা পূর্ণিমা। আরে এ কী করে হয়? নামের সঙ্গে আর তার একটা সাদৃশ্য থাকতে হবে। তো তো হ্যানিমান এগুলো বরদাস্ত করেননি, তিনি নামের সঙ্গে আর তার চরিত্রের সাদৃশ্য রেখে তবে নাম রেখেছেন। তাহলে নেটটা মিউরের নামের সাদৃশ্যের সঙ্গে তার চারিত্রিক কী বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে আমরা দেখে নিই একবার। এটা কোনো ম্যাথমেটিক্যাতে পাওয়া যায় না, আমি এটা নিজে বানিয়েছি, নিজে লিখে নিয়ে এসেছি, না লিখে এটা বলতে পারবো না, তাই আমি এটা দেখে দেখেই বলছি, কেমন। নেটটামিউ NATRUM, নেটটাম MURIATICEM, নেটটাম মিউরিটিকাম, আমরা সঙ্গে বলি নেটটামিউর, কিন্তু এটা হচ্ছে নেটটাম মিউরিটিকাম। এর কমন নাম একটা আছে, সেটা হচ্ছে কমন সল্ট NaCl। তো হ্যাঁ হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডটা কমন সল্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখন নেটটামের N হচ্ছে আদ্যাক্ষর, তাহলে N স্ট্যান্ড ফর নিম্ফোমেনিয়া। নিম্ফোমেনিয়া মিনস, তোমাদের বলেছি বোধহয়, নিম্ফোমেনিয়া মানে কি? এত ভুলে যাও, ওতে নেটটামিন পড়াতে হবে না আজকে, কারণ নেটটামিন তোমরা অনেকবার পড়েছো। নিম্ফোমেনিয়া মানে জানো না? নিম্ফোমেনিয়া মানে হচ্ছে মেয়েদের কাম উত্তেজনা অতিরিক্ত যখন হয় তখন তাকে আমরা বলি নিম্ফোমেনিয়া। হ্যাঁ, কামুক মহিলা, কেমন। নেটটামিউরের মহিলা পেশেন্টটা কামুক হয়, খুব বেশি যৌন উন্মাদনা তার মধ্যে দেখা যায়। আমি আবার যখন তোমাদের পড়াবো তখন দেখাবো যে অ্যাভার্সন টু সেক্স ইন ফিমেল। তো তোমরা বলে সে কি? আপনি যে ওই যে আলিমঙ্গের মাঝে এরকম কথা বলে যে আপনি সেদিন এটা বলেছেন, আজকে এটা বলছেন, কী করে হলো? তো মজা, মানুষের চরিত্র যেমন বিচিত্র তেমন আমাদের হোমিওপ্যাথি ওষুধও বিচিত্র, কেমন। আমরা নিম্ফোমেনিয়া এই মুহূর্তে আলোচনা করছি বটে নামের তারে দেখতে, কিন্তু এর আবার অ্যাভার্সন টু কয়টা, আর হোয়াই অ্যাভার্সন টু কয়টা সেটা পরে ব্যাখ্যা করবো। ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনাটা ড্রাই হয়ে থাকে, শুকনো হয়ে থাকে, কেমন, ফলে তার কষ্ট হয়, তাই অ্যাভার্সন টু কয়টা, এটা নেটটামিউরের একটা সিম্পটম। তো আমরা কিন্তু এখন সে কথা পরে বলবো, পরে আলোচনা করবো। এখন আমরা যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেটা আলোচনা করছি, সেটা হচ্ছে A স্ট্যান্ড ফর নিম্ফোমেনিয়া, আর A স্ট্যান্ড ফর অ্যাবসেন্ট মাইন্ডেড। অ্যাবসেন্ট মাইন্ডেড মানে ভুলো মনে, ফরগেটফুলনেস। তাহলে নেটটামিউর ফরগেটফুলনেস, খুব সহজে ভুলে যায়। আর T স্ট্যান্ড ফর টক ডিসপোজড টু, মানে কি? ডিজায়ার টু বি সাইলেন্ট, মানে সে কথা বলতে চায় না, কথা সে বেশি বলে না, বলতে চায় না। তো R স্ট্যান্ড ফর রিমোস, REMORAC, রিমোস মানে কি? অনুশোচনা। সে কিছু কাজ করার পরে, কাউকে বকার পরে, তার সঙ্গে গালাগালি করার ঝগড়া করার পরে সে অনুশোচনা প্রাপ্ত হয়, সে অনুশোচনা প্রাপ্ত হয়। ইউ স্ট্যান্ড ফর আনকনসাসনেস, মানে আনকনসাসনেস মানে কি? হ্যাঁ, কি বললাম? অচৈতন্য। তাহলে সে মাঝে মাঝে অচৈতন্য হয়ে যায়। কেন? ওই যে ব্যর্থ প্রেম, ওই যে মনে দুঃখ পেয়েছে, ওই যে তার ব্যবসার লোকসান হয়েছে, এইসব কারণে সে মাঝে মাঝে অচৈতন্য হয়ে যায়। M স্ট্যান্ড ফর মিলিশিয়াস। মিলিশিয়াস মানে কি? মিলিশিয়াস, আমি সেদিকে একটা ভুল বলেছিলাম, মিলিশিয়াসের অর্থ সেদিকে বলেছিলাম বোধ হয় মাইজার। মাইজারের মিলিশিয়াস এক নয়, মিলিশিয়াস মানে বিদ্বেষ পরায়ণ। মিলিশিয়াস মানে বিদ্বেষ পরায়ণ। তাহলে এই নেটটামিউরের পেশেন্ট কিন্তু বিদ্বেষ পরায়ণ হয়, কেমন। আর M স্ট্যান্ড ফর মেমোরি উইকনেস। হ্যাঁ, ওই মিলিশিয়াস মানে হচ্ছে বিদ্বেষ পরায়ণ বা কুচুটে। কুচুটে কথাটা তোমরা কথা বলে, কুচুটে আমরা বলি না, কুচুটে, বড্ড কুচুটে, এইরকম। আর M স্ট্যান্ড ফর মেমোরি উইকনেস। এদের মেমোরিটা মানে, মেমোরি মানে কি? স্মরণ শক্তি এদের দুর্বল। স্মরণ শক্তি সম্পন্ন পেশেন্ট হচ্ছে নেটটামিউর। আর কি? M স্ট্যান্ড ফর মাইন্ডনেস। মাইন্ডনেস মানে কি? এই মাইন্ডনেস মানে কি? ইংরেজি পড়েছ? মাইন্ডনেস
হ্যাঁ হ্যাঁ কোমলতা অর্থাৎ সরল। হ্যাঁ, তো ইউ স্ট্যান্ড ফর আনসিম্প্যাথেটিক। আনসিম্প্যাথেটিক মানে কি? হ্যাঁ কি? হ্যাঁ নির্দয়, তার দয়া মায়া নেই। তাহলে আমরা নেকটামিন পেশেন্টে দেখবো সে দয়া মায়া মিহীন। আর স্ট্যান্ড ফর রেজ। রেজ মানে কি? কি রেজ মানে কি? এই তুমি বলো, রেজ মানে কি? মুকাদ্দেস রেজ মানে আরে জি। রেজ মানে টু মাচ ক্রুয়েল, খুব বেশি নিষ্ঠুর, খুব বেশি রাগী। টু মাচ অ্যাঙ্গারনেস, টু মাচ অ্যাঙ্গারনেস, খুব বেশি রাগী। আচ্ছা, আই স্ট্যান্ড ফর ইমপ্রেশন। IMPDOES মানে আবেগপ্রবণ, এরকম আবেগপ্রবণ হয়। এ স্ট্যান্ড ফর অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে কি? উদ্বেগ, এরা উদ্বিগ্ন থাকে সবসময়। টি স্ট্যান্ড ফর থিঙ্কিং অ্যাভার্সন টু। এরা চিন্তা করতে পছন্দ করে না, চিন্তা করতে চায় না। টি স্ট্যান্ড ফর থট পারসিস্টেন্ট। থট পারসিস্টেন্ট মানে চিন্তা মোহিত। আই স্ট্যান্ড ফর ইন্ডিফারেন্স। ইন্ডিফারেন্স মানে উদাসীন, এরা উদাসীন হয়। সি স্ট্যান্ড ফর কোম্পানি অ্যাভার্সন। এরা কোম্পানি চায় না, এরা লোকসঙ্গ পছন্দ করে না, চায় না। ইউ স্ট্যান্ড ফর আনসিম্প্যাথেটিক, একটু আগে বলে দিয়েছি, আর একটা অর্থ ওখানে তাই করেছি। এ স্ট্যান্ড ফর ম্যাপ টাং উইথ রেড ইনসুলার প্যাচ। এদের জিভটা ম্যাপের মতো দেখতে, আর ধারগুলো একটা লাল আভাযুক্ত প্যাচ রয়েছে। তো আমরা নামের মধ্যে আর নেট্রামিউরের চারিত্রিক বৈশিষ্ট্য খোঁজার চেষ্টা করেছি, সেগুলোই আলোচনা করলাম। এখন আমরা কি করব? আমরা ক্লিনিক্যালি কোন কোন রোগ সারাতে পারে একটু দেখে নিই। নেট্রামিউর কী কী রোগ সারাতে পারে ক্লিনিক্যালি ট্রায়ালে আমরা দেখে নিই যে কী কী রোগ সারাতে পারে। অ্যানিমিয়া সারানোর খুব ভালো ওষুধের নাম হচ্ছে নেট্রামিউর। অ্যাংজাইটি নিউরোসিস সারানোর খুব ভালো ওষুধের নাম হচ্ছে নেট্রামিউর। ব্লাডার এফেকশন বা ব্লাডার এফেকশন বলতে এখানে বলা হচ্ছে যে ইনারি ব্লাডার। তাহলে পেচ্ছাপের যে থলি আছে, ব্লাডার যেটা আছে, সেইখানে যদি কোনো রোগ যন্ত্রণা হয় তাহলে আমরা এইটার কথা মনে করতে পারি। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, মাসিক গণিতে কোনো যদি রোগ হয়। লিকোরিয়ার ক্ষেত্রে এই ওষুধটা ভালো কাজ করে। ইনস্যানিটি, যদি পাগল হয়ে যায় তাহলে এই ওষুধটা ভালো কাজ করে। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভের যদি কোনো রোগ তৈরি হয় তাহলে ওষুধটা ভালো কাজ করতে পারে। পেন ইন কোমরে ইংরেজি কি? ওয়েট। হ্যাঁ, তাহলে যদি কোমরের যন্ত্রণা হয়, কোমরের যন্ত্রণা খুব ভালো ওষুধের নাম হচ্ছে নেট্রামিউর। কোমরের যন্ত্রণা রোগী তো যত্ন দেখতে পেয়ে যাবে, সিমটম বানাতে হবে, তাহলে হবে না। কোমরের যন্ত্রণা তো নেট্রামিউর দিয়ে দেবে, হবে না। তো কোমরের যন্ত্রণা খুব ভালো ওষুধের নাম হচ্ছে নেট্রামিউর। আর কি? এটা ওই অ্যাজমার খুব ভালো ওষুধ, ক্লিনিক্যালি আমরা দেখে নিচ্ছি যে অ্যাজমা সারাতে পারে। তাহলে এই সব রোগের কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা দেখে দিচ্ছি এই সব রোগ সারাতে পারে। এখন আমরা নেট্রামিউরের এমন কিছু সিমটম নিয়ে আলোচনা করব যে সিমটমগুলো আমরা মনে রাখতে পারলে যে কোনো রোগে আমরা নেট্রামিউরকে প্রয়োগ করতে পারবো। কি সেই সিমটম? অ্যাকর্ডিং টু হেরিং, সেগুলোকে বলবো গাইডিং সিমটম। হেরিং সাহেব হোমিওপ্যাথির একজন বিরাট স্তম্ভ, তিনি একটা বই লিখেছেন গাইডিং সিমটম, মানে হেরিংস গাইডিং সিমটম নামে সেই বইটা পরিচিত। তো সেই বইয়ের থিওরি অনুযায়ী আমরা নেট্রামিউরের গাইডিং সিমটমগুলো আলোচনা করতে যাচ্ছি। এখন গাইডিং সিমটমটা কীরকম একটু ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এই, আমাদের ভারতবর্ষে একটা সংবিধান আছে, সেই সংবিধান বৃহদাকার, পৃথিবীর বৃহদাকার সংবিধানের নাম হচ্ছে ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো সেই
বিরাট কনস্টিটিউশন সবসময় কারোর পক্ষে পড়া সম্ভব হয় না। তো সেই সংবিধানের আগে একটা ছোট্ট সংবিধান আছে, তো যাকে বলা হয় প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। যে প্রস্তাবনা সেখানে কিন্তু ওই সংবিধানের জিস্ট সারাংশ সেখানে আমরা সন্নিবেশিত করেছি। এবং এইরকম নির্দেশ আছে, যদি সংবিধান বিষয়কের কোনো ধারণা বুঝতে, সংবিধানের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো বুঝতে অসুবিধা হয়, সংবিধানের কোনো ধারা উপধারা বোঝার অসুবিধা হয়, সেক্ষেত্রে প্রিয়াম্বেলটা পড়তে হবে। সেখানে ওটা পড়ার পর একটা ভালো ধারণা জন্মাবে, তখন পুরো সংবিধানটাকে ব্যাখ্যা করা যাবে। যাকে আমি সংবিধান নিয়ে আলোচনা করছেন, যা উদাহরণ দেওয়ার জন্য এটা বলেছি। তাহলে গাইডিং সিমটম মানে হচ্ছে ওই ওষুধের একটা সরমর্ম, যে বা কিছু সিমটম, যে সিমটমগুলো আমরা মনে রাখতে পারলে সার্বিকভাবে ওই নেট্রামিলকে মনে রাখতে সক্ষম হব। তো কী সেই সিমটম? সেই সিমটম হচ্ছে যে এদের রোগ জ্বালা ঠিক সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এদের সিমটম বর্ধিত হয়। কোনো কোনো ক্ষেত্রে সূর্য যত উপরে উঠবে তত তার সিমটম বর্ধিত হবে, যত অস্তাচলের দিকে ধাবিত হবে তত তার সিমটম কমতে থাকবে। মাথা যন্ত্রণার ক্ষেত্রে এই সিমটমটা খুব বেশি কার্যকর। যে সূর্য যখন পিক আপে উঠবে 12টার সময় 1টার সময় একদম উপরে থাকবে, তখন তার মাথা যন্ত্রণা টিপিং আসবে। আবার আস্তে আস্তে যখন সূর্য পশ্চিমা আকাশে ঢলে পড়বে তখন তার মাথা যন্ত্রণা আস্তে 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 কমে যাবে। পেশেন্ট খুব পাবে। তো বাকি অন্যান্য যে বাড়ার কথাটা বললাম সেটা সার্বিক হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, মানে রাতের দিকে এদের রোগ সাধারণত থাকে না। যেমন আমরা জানি যে মার্কিউরিয়াসের সমস্ত রোগ যন্ত্রণা রাত্রে বাড়ে, তাহলে কেউ দিনের বেলা বাড়ে, কেউ রাত্রেবেলা বাড়ে। তাহলে আমরা মার্কিউরিয়াসের অপোজিট মনে করতে পারি নেট্রামিলকে। এর সমস্ত রোগ জ্বালা দিনের বেলা বাড়ে, তার কাশি হলেও তাই, পাতলা পায়খানা হলেও তাই, তার শ্বাসকষ্ট হলেও তাই, তার মাথা যন্ত্রণা হলেও তাই, তার পেট ভুটভাট করা হলেও তাই, অর্থাৎ ওই সময়ের মধ্যে বাড়ে। এদের মারাত্মক খিদে পায় ঠিক 10টা থেকে 11টার মধ্যে, মারাত্মক খিদে পায়। এই সময় এতবার খিদে পায় যে সে সহ্য করতেই পারে না। যেমন সহ্য করতে পারে না সরাই নাও, রাত্রেবেলা তাকে খেতে হয়, রাত্রে যে মারাত্মক ক্ষুধার্ত হয়ে পড়ে, হ্যাঁ, গভীর রাতে। ঠিক আমাদের নেট্রামকে দেখছি যে 10টা থেকে 11টা পর্যন্ত এরা। এদের জিভটা মানচিত্রের মতো, যদিও তার সাইডগুলো সাদা লাল এবং একটা কি বলে বর্ডার লাগানো আছে। তোমরা রিংওয়ার্ম দেখেছো? রিংওয়ার্ম মানে হচ্ছে দাঁত। তো দাঁতের তো একটা নির্দিষ্ট আকৃতি থাকে না, কেমন? দাঁতের একটা নির্দিষ্ট আকৃতি থাকে না। তো দাঁতের যেমন নির্দিষ্ট আকৃতি থাকে না, মানচিত্রও তাই। জিগজ্যাগ 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 এদের জিভের উপরে এরকম একটা স্পট থাকে, জিগজ্যাগ স্পট, কেমন একটা মানচিত্রের আকারে। আর কি, আর এরা খেতে চায় কি বলে নুন, লবণাক্ত খাবার খেতে চায়, তিক্ত খাবার খেতে চায়, দুধ খেতে চায়। খেতে চায় না যা হচ্ছে রুটি, কফি, টোবাকো। এদের মেন্টাল সিমটম যখন অ্যারাইজ করে তখন এদের যদি কনসেন্ট্রেশন দেওয়া যায়, অর্থাৎ আমরা জানি সমব্যাথী আমরা চাই, আমার যে যন্ত্রণা সেই যন্ত্রণাগুলোকে আমি যখন কার কাছে বলতে পারবো কী হবে, যন্ত্রণা মিনিমাইজ হবে। আমার কষ্টের কথা অন্যকে যখন বলবো তখন আমার যন্ত্রণা কমে যাবে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু নেট্রামিলের ঠিক অপোজিট। এদের কনসালটেশন দিলে এরা কি করে, রেগে যায়, এদের রোগ লক্ষণ বেড়ে যায়, এরা মেন্টালি আপসেট হয়ে পড়ে, খুব বেশি ক্ষুব্ধ হয়ে পড়ে, তাহলে কনসালটেশনে অ্যাগ্রাভেশন।
আর কি, আর এদের হাতের থেকে জিনিসপত্র পড়ে যায়, হঠাৎ পড়ে যায় জিনিসপত্র। এদের পা এরা সবসময় নাচায়, হ্যাঁ একটু দোলায়, পা দোলা থাকে। সে ঘুমোচ্ছে, পা দোলাচ্ছে, সে বসে আছে, পা দোলাচ্ছে, হ্যাঁ সে সংসার তাকে দাঁড় করে দিয়েছে, সে দাঁড়িয়ে আছে, সে পা নাচাচ্ছে। কারণ তো তারপরে তো কোথা এখন নেই, হ্যাঁ এখন একদম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একদম চলবে না। ওরা কাঁচের ঘরে বসে কী কী অবজারভেশন করে যাই না, সুপ্রিম কোর্টে সমালোচনা করছে, আবার কালকে আবার না জেলে হয়ে যায় কেমন। তো কাঁচের বসে ঘরে বসে ওরা এ করেছে যে ছাত্রদের কোনো রকম দৈহিক তো বটেই, মানসিক চর্চারও করা যাবে না। ওই জন্য সবাই পাস, পড়বো না কী দরকার তোমার পড়ার, আমি তো পাস। বলে ওই 10 ক্লাস পড়ে আর একটা সেন্টেন্স নষ্ট করতে গেলে 3টে বানান ভুল, আর সেন্টেন্সই হচ্ছে না। কারণ যদি ভালো ছাত্র তাকে যদি প্রাইজ না দেওয়া হয়, খারাপ ছাত্রকে যদি ভর্সনা করা না হয়, তাহলে কেউ আর ভালো ছাত্র হবে কেন? সবাই ইকুইভ্যালেন্ট। তো আমার দরকার নেই পড়ার। যাক, আমরা নেটটা মিল করছি, আমরা নেটে মিলে ঠিক আছে। তাহলে আর কি আছে? তাহলে নেটটা মিলে আমরা মোটামুটি একটা সংবিধানের উপর প্রমাণিকার নেয়, প্রিয়াম্বলের নেয় একটা ছোট্ট নেটনিউ ওই কয়েকটা সিম্পটম দিয়ে বোঝা বানাতে পেরেছি। এখন কজেশন জানতে হবে, কী কারণে নেটনিউ রোগী তৈরি হয়, একটা রোগ যে হয়েছে কেন হয়েছে এটা আমাদের জানতে হবে। তো কেন হয়েছে না, সাপ্রেসড অ্যাঙ্গারনেস, রাগ যদি চাপা পড়ে কারো, রাগ থেকে যদি রোগের উৎপত্তি হয়, তাহলে যে ওষুধগুলোর কথা আমাদের মনে পড়ে তাদের মধ্যে একটা ওষুধের নাম হচ্ছে নেটনিউ। আর কি, গ্রিপ, গ্রিপ মানে দুঃখ। যদি কোনো দুঃখ থাকে আমাদের, বাবা তার একমাত্র মেয়েকে কোনো এক কারণে রেখে গিয়ে একটা চড় মেরেছে, বাবা তাকে কোনোদিন মারেনি, আর তার 21 বছর বয়স, বিবাহযোগ্য, তো বাবা হঠাৎ একদিন রেখে গিয়ে তাকে চড় মেরেছে। এই যন্ত্রণাটা ওই মেয়েটি চিরকালের জন্য ভোগ করবে, চিরকালের জন্য ভোগ করবে, চিরকালের জন্য ভোগ করবে, কারণ তার বাবা তার কোনো মারেনি। তো এই রকম গ্রিপ থেকে যদি কেউ পাগল পর্যন্ত হয়ে যায়, তাহলে আমরা যে ওষুধটার কথা মনে করবো সেই ওষুধটার নাম হচ্ছে নেটনিউ। হাজব্যান্ড ওয়াইফের প্রচণ্ড মিল আছে, হঠাৎ কোনো একটা কারণে ওয়াইফ হাজব্যান্ডকে এমন কিছু বাজে দুর্ব্যবহার করেছে যে হাজব্যান্ড সেটাকে আর মনে করতে পারছে না, তখন তাকে বিছানায় যখন ডাকছে তখন তার সেই দৃশ্য মনে পড়ে যাচ্ছে, ফলে জীবনে কোনোদিন দাম্পত্য জীবনে সুখ পাবে না। ওই নেটনিউর পেশেন্ট যদি হয়, ভালো করে বোঝার চেষ্টা করার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা, এগুলো মেট্রিকে পড়ে হবে না। আমি তোমাদের অদ্ভুত অদ্ভুত কিছু কেস হিস্ট্রি বলবো এইটা পড়ানোর পরে, দেখো কী করে ওষুধ নির্ণয় করতে হয়। হোমিওপ্যাথি শুধু ওই মেট্রিকে পড়ে আর ওই 25টা ওষুধ দিয়ে হোমিওপ্যাথি হয় না, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার হোমিওপ্যাথি। তো আর কি, ভ্যাকসিনেশন মানে কি, ভ্যাকসিনেশন কি, বিরক্তি। তাহলে বিরক্ত থেকে বিরক্ত হয়ে গেছে কোনো কারণে, তার থেকে যদি কোনো রকম ধরে করে, তাহলে আমরা নেটনিউর কথা মনে করবো। যদি কেউ শর্ট বেশি করে খায়, শর্ট, তাহলে তার নেটনিউ হতে পারে, মানে কজেশন নেটনিউর। যদি সে রোদে পড়ে আগুনের কাছে যায়, শরীরকে কোনোভাবে উত্তপ্ত করে, তারপর যদি কোনো রোগ অ্যারেঞ্জ করে, তখন আমরা নেটনিউর কথা মনে করবো। আর কি, যদি কুইনাইন খায়, কুইনাইন ম্যালেরিয়া জ্বর হয়েছিল, কোনো ডাক্তারবাবু খাইয়ে দিয়েছে কুইনাইন, তো কুইনাইন খেয়েছে, খাওয়ার পর থেকে তার মাথা যন্ত্রণা হচ্ছে, বা তার লিভারটা বেড়ে গেছে, কিডনিটা অকেজো হয়ে গেছে, তখন আমরা মনে করবো মানে ওই যে পিএসসি যখন নেবো আমরা কী কী রোগে ভুগেছিলেন, যেই বলবে যে হ্যাঁ আমার ম্যালেরিয়া হয়েছিল, তা ম্যালেরিয়া হয়েছিল মানেই তো প্রথাগত ম্যালেরিয়ার ওষুধের নাম হচ্ছে কুইনাইন, তা কুইনাইন খাইয়ে দিয়েছে। ধরো আমাকে মনে করতে হবে যে কুইনাইন একটা পজিশন। এইসব সূক্ষ্ম দৃষ্টি না থাকলে হোমিওপ্যাথি হবে না, বারবার বলছি সূক্ষ্ম দৃষ্টিগুলো মনে রাখতে হবে, মেডিকা পড়ে শুরু হবে না। তাহলে আটটি পজিশন থাকতে পারে। আর
ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ। কাউকে ভালোবেসেছিল, সেখানে মেয়ের বাবা তাকে পাত্রস্থ করেনি। কাউকে ভালোবেসেছিল, মেয়ে রিপিট করেছে, পরবর্তীকালে তার চেয়ে একটা ভালো পেয়ে গেছে। আগে একটা ওই পেটি ক্লার্ককে ভালোবেসেছিল মেয়েটা, এখন একটা ইঞ্জিনিয়ার পেয়ে গেছে, একটা প্রফেসর পেয়ে গেছে, একটা স্কুল টিচার পেয়ে গেছে। সে ঘুষ দেওয়া হলেও স্কুল টিচার তো বটেই, তাহলে টাকা তো আছে, মাইন্ডের দরকার নেই। দেখো ভাই ক্যাশের হচ্ছে, হ্যাঁ একদম। তো তার দরকার নেই আমাদের। তাহলে এই যে মানসিকতা, এটা হচ্ছে কি, তার থেকে সে সরে এসছে। সরে আসার পরে আর তার মানসিক অবস্থা যা হলো, ওই মানসিক অবস্থার জন্য যদি কোনো রোগ অ্যারাইজ করে, যদি কোনো রোগে সে আক্রান্ত হয়, সে যে নামে রোগী হবে না কেন, তাহলে আমরা নেতৃত্বের কথা মনে করি। বুঝে গেল? তাহলে পজিশন আমরা পাচ্ছি। আর কি পজিশন আছে? ঠিক আছে, আমরা তাহলে পজিশন জানলাম। এখন মেন্টাল। আমরা মনে করি যে মানুষ এই জন্যই শ্রেষ্ঠ জীব, তার মন আছে, মন 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 মানুষের মনের যে অনুভূতি, এই অনুভূতি অন্য কোনো পশুর আছে কিনা আমরা জানি না, তবে অনুমান করতে পারি যে মানুষের মতো মেন্টাল ফিলিং অন্য কোনো পশু বা প্রাণী নেই। তাই হোমিওপ্যাথি ওষুধ নির্ণয় করতে গেলে আমাদের মেন্টাল সিমটমের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে মেন্টাল সিমটমের উপরে। যে ডাক্তারবাবু কিডনি পাথরের ওষুধ খোঁজেন, যে ডাক্তারবাবু গলব্লাডারে পাথরের ওষুধ খোঁজেন, যে ডাক্তারবাবু ব্রেন টিউমারের ওষুধ খোঁজেন, তিনি কতটুকু হোমিওপ্যাথি ডাক্তার আমি বলতে পারবো। তারা হোমিওপ্যাথির কলঙ্ক, রোগ সারবে না, কারণ আমাদের এরকম ওষুধ হয় না, আমাদের সব সিমটম প্রয়োজনীয় পরে ওষুধ নির্ণয় করতে হয়। তাহলে আমি কি বলছিলাম একটাকে, হ্যাঁ মেন্টাল। তাহলে মেন্টাল আমরা জানতে হবে। মেন্টাল যদি না আমরা জানি, তাহলে কিন্তু আমরা রোগ সারাতে পারবো না। কারণ মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মাইন্ড। তো এখন আমরা মেন্টাল একটু দেখি। আমরা একটু আগে নেকটামিনের রুগী কেন তৈরি হয় সেটা বলছিলাম। এখন আমরা ওইটা রিপিট না করে সংক্ষেপে বলবো যে পজিশনের উপরে নেকটামিনের টোটাল রুগী তৈরি হয়, সেই পজিশনের উপরে নেকটামিনের মেন্টাল রোগ তৈরি হয়। অর্থাৎ ওই গ্রিপ, অ্যাঙ্গারনেস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, এক্সেট্রা, সব ইত্যাদি। আচ্ছা, আর একটা খুব প্রয়োজনীয় তথ্য হঠাৎ মনে পড়লো, সেটা একটু আলোচনা করি। আমার যেটা নেই সেটা তো আমি কিনবো। আমার জামা নেই, আমি জামা কিনবো। আমার শরীরটা রুগ্ন হয়ে যাচ্ছে, তাই আমি মাংস খাবো, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যে শরীরের মধ্যে যে পদার্থের ডেফিসিয়েন্সি আছে, প্রকৃতির মধ্যে সেটাকে আহরণ করতে পরিচিত করবে। কথাটা বুঝতে পারছেন জানি না। অর্থাৎ আমার শরীরের সল্টের পরিমাণ কম আছে। আমরা জানি প্রত্যেক হিউম্যান বডিতে সল্ট আছে প্রচুর পরিমাণে। এই সল্টের যখন ডেফিসিয়েন্সি হবে, তখন আমি সল্ট খাবো বেশি করে, তাই তো নাকি? কে খাওয়াবে আমাদের সল্ট? প্রকৃতি খাওয়াবে। যে ওইটা তোমার ডেফিসিয়েন্সি ওটা খাও, অর্থাৎ সেই খাবারের প্রতি আমাদের আগ্রহ বাড়বে। আমরা যদি নেকটামিনের পেশেন্ট হই আর গাদা গাদা সল্ট খাই, তাহলে কিন্তু আমাদের ওই ডেফিসিয়েন্সি পূরণ হবে না। কেন না? আমরা ওই খাদ্যবস্তু থেকে, সে নুন হোক আর নুন আছে এমন খাদ্য হোক, তার থেকে আমরা ওইটা অ্যাবজর্ব করতে পারছি না। আমাদের শরীর সেটা অ্যাবজর্ব করছে না। কেন অ্যাবজর্ব করছে না? প্রাকৃতিক কারণে অ্যাবজর্ব করতে পারছি না। তাহলে আমরা তখন গাদা গাদা নুন খেলে কিন্তু আমাদের ওই যে নুনের ঘাটতি, সেটা পূরণ হবে না। তা যদি পূরণ হতো, তাহলে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি যাদের আছে, তাদের ক্যালসিয়াম ইঞ্জেকশন, ক্যালসিয়ামের ট্যাবলেট খাইয়ে দেওয়া হতো।
তো আমাদের অভিজ্ঞতা বলে যে যে মা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মানে বাচ্চা ক্যারি করছে, মা কোনো বাচ্চা হওয়ার জন্য কোনো মহিলা বাচ্চা ক্যারি করছে, তখন অ্যালোপ্যাথ সিস্টেম অনুযায়ী থেকে কী খাওয়াই আমরা? ক্যালসিয়াম খাইয়ে দিই, আয়রন খাইয়ে দিই। আমরা একবারও খেয়াল করি না যে এই ক্যালসিয়াম বা আয়রন ও অ্যাবজর্ব করতে পারবে কিনা। এক সময় দেখা যাচ্ছে যে ওভারডোজে যদি কাউকে ক্যালসিয়াম খাওয়ানো হয় তাহলে ওই ক্যালসিয়ামটা শরীরের কোনো জায়গায় ডিপোজিট হচ্ছে, সেখানে হাড়ের টিউমার তৈরি হয়ে যাচ্ছে, একটা অসম কি বলে বন্টন হচ্ছে, হাড়ের সমানভাবে বন্টিত হয় না। তাহলে ওভারগ্রোথ মানে টিউমারের যে গ্রোথ তৈরি হয়েছে সেটা কেন না? ওই ক্যালসিয়ামের অতিরিক্ত খাওয়ার জন্য। এখন আমরা কি বলবো? মেন্টাল নিশ্চয়ই ওই কেন ভিটামিনও যদি বেশি খাওয়ানো হয় তাহলে কিন্তু তার একটা বাজে এফেক্ট হবে। ভিটামিন এক্সেস হয়ে যাচ্ছে শরীর, যার কিন্তু দরকার তার চেয়ে বেশি যাচ্ছে, সেখানে কিন্তু ক্ষতি যাবে। ভালোবাসা তো খুব ভালো জিনিস, তাই না? ছেলেকে বাবা ভালোবাসে, মেয়েকে বাবা ভালোবাসে, ভালোবাসা ভালো জিনিস। অতিরিক্ত ভালোবাসা কি হয়? বাধা তৈরি হয়ে যায়। তাহলে অতিরিক্ত কিছুই ভালো না। কেমন আমরা যেটা আলোচনা করছিলাম সেটা আমার চলে আসছে। কী আলোচনা ছিল? মেন্টাল। তাহলে এর মেন্টালটা কীরকম? উইপিং ডিসপোজিশন, মানে সব সময় একটা কান্না লেগেই যাচ্ছে। সে রোগের কথা বলবে তার কান্না, সে ডাক্তারের কাছে এসছে রোগের কথা বলতে সে কান্না করছে, তার সঙ্গে কারোর সামান্য কিছু বাদানুবাদ হয়েছে বা কিছু একটা হয়েছে সে কাঁদছে, সে অন্যের কাছে তার বৌমার গল্প করছে বা বৌমার শাশুড়ি গল্প করছে, সে শুরু করে দিয়েছে কান্না। তো এই যে উইপিং ডিসপোজিশন, কান্নার প্রবণতা, ভালো করে বোঝার চেষ্টা করো। এই কান্নার প্রবণতা অনেক ওষুধ আছে, অনেক ওষুধ আছে। কান্নার প্রবণতা দেখেছ তো তোমরা সঙ্গে সঙ্গে এক বোতল নেপটামিন খাইয়ে দিয়েছ, হবে না? কেন সে কাঁদছে জানতে হবে। ব্যাখ্যা নেই তোমাদের মেডিকেল, ব্যাখ্যা নিজেকে তৈরি করতে হবে। পিএইচডি করার জন্যে কোনো বই নেই, প্রচুর বই পড়তে হবে, পড়ে তোমাকে একটা কনক্লুশনে আসতে হবে, তোমাকে একটা থিওরি সাবমিট করতে হবে, তবে তুমি পিএইচডি পাবে। ঠিক তেমন ডাক্তারির সিলেবাস বলে কিছু হয় না। সিলেবাস তোমাকে প্রচুর বই পড়তে হবে আর নিজে ফিল্ডে নেমে নলেজ অ্যাকোয়ার করতে হবে। যদি এটা পারো তুমি বড় একটা হতে পারবে, বিশেষ হইবে যে একটা না হবে না। তার কি বলছিলাম? হ্যাঁ, কান্না। এখন আমরা দেখেছি যে সিনা খুব বেশি কান্না করে। কেন সিনা কান্না করে? কেন সিনা কান্না করে? এই জন্যে তার স্বভাবটাই হচ্ছে কান্না করা, লোককে বিরক্ত করা, মা বাবাকে বিরক্ত করা। কেমন? সেই বিরক্ত করার জন্য সে কান্না করে। সে তার কিছু পেতে চায়, সেই পাওয়ার জন্য কান্না করে। কেমন মিলা কান্না করে? কেন? তার রোগের তীব্রতার জন্য সে কান্না করে। রোগ তার এত তীব্র যে সে সহ্য করতে পারে না, তাই সে কান্না করে। পালসেটরা কান্না করে কেন? পালসেটরা সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য কান্না করে। সে সিম্প্যাথি মানে কি? সহানুভূতি পাওয়ার জন্য কান্না করে। ধরা যাক যে তার হাজব্যান্ড কিছু বলেছে, সে তার শাশুড়ির কাছে বলবে, কান্না করবে। তার মায়ের কাছে বলবে, কান্না করবে। ডাক্তারের কাছে বলবে, কান্না করবে। তারা সিম্প্যাথি পেতে চায়, সে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য কান্না করে। শিপিয়া কান্না করে, শিপিয়া নিজেও জানে না সে কান্না করে। শিপিয়া নিজে জানে না সে কান্না করছে। নেটটামিন কান্না করে, হ্যাঁ, কিসের জন্য? এ তো সিম্প্যাথি পেতে চায় না, এ তো সিম্প্যাথি রেগে যায়। এইখানে সূক্ষ্ম পার্থক্য বোঝার চেষ্টা করো। নেটটামিউর কিন্তু সিম্প্যাথি পেতে চায়, সে চায় তার জন্য মানুষ সিম্প্যাথি দেখা, কিন্তু যেই তুমি দেখাতে যাবে সে তার রোগ লক্ষণ বেড়ে যাবে এবং সে রেগে যাবে। তাহলে কি ব্যাপার? কি সূক্ষ্ম সিমটম, কত সূক্ষ্ম সিমটম। এই সিমটম জানো তবে তো হোমিওপ্যাথি করবে, তাহলে কি করে হোমিওপ্যাথি করবে? তাহলে বোঝা গেল কত সূক্ষ্ম সিমটম।
এখন আমরা এর আর কি দেখবো, এরা স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন দেখে? চোরের স্বপ্ন দেখে, ডাকাতের স্বপ্ন দেখে। শুধু দেখে নয়, সে ডাকাতের স্বপ্ন দেখে সে ভেবেই নেয় যে সত্যি সত্যি তোর বাড়িতে ডাকাত পড়েছে। সে উঠে বাড়ির লোকদের জাগিয়ে দেয়, গিয়ে তল্লাশি করে ডাকাত পড়েছে কিনা। তাহলে ডাকাত পড়েছে কিনা সবার বাড়ির লোকদের জাগিয়ে দিয়ে সে তল্লাশি করে। তাহলে এরা অনেক সময় কেন যে যদুকে, যদু তার বাড়ির চাকর, কেন যে যদুকে গালাগালি দিয়েছে নিজেই জানে না। এরা ইমোশনাল হয়, এক্ষুনি হাসছিল পরেক্ষণি কান্না, হাসির জায়গায় কান্না, কান্নার জায়গায় হাসি, একা বসে বসে হাসছে, বোকা হাসি, একা আছে, সেখানে কেউ নেই। মা হয়তো করে রান্না করছেন, হঠাৎ বাইরে বেরিয়ে দেখলো যে মেয়েটা ফিক ফিক করে হাসছে। কী রে তুই হাসছিস? হ্যাঁ, হাসছে কেন সে নিজেই জানে না। এরা সেন্সরিয়াস মানে চিন্তান্বেষী। তার যে 25টা শূন্য আছে, ফুটো আছে, সে 25টা ফুটো দেখে না, সে এরা রেগে যায় ঠিকই, কিন্তু রেগে গিয়ে কোমরে কাপড় জড়িয়ে ঝগড়া করে না। যেমন ঝগড়া করে রেগে গেলে কে কেমনই না। ট্যাপের পেশিয়াও তাই, রেগে গেছে কাউকে বলবে নাকি। এদের চরিত্রে একটা খারাপ দিক আছে। যখন তোমরা দেখবে যে অপাত্রে কোনো মহিলা প্রেমে পড়েছে, অপাত্রে, অর্থাৎ ধরো যাক যে মেয়েটার বয়স 16 বছর, তো সে একটা 75 বছরের পুরো প্রেমে পড়ে গেছে। যখন দেখবে যে 75 বছরের এক বুড়ি, সে একটা 18 বছরের ছেলের প্রেমে পড়েছে। একটা বাড়ির চাকর, সে একটা ওই বাড়ির মেয়েকে ভালোবেসে ফেলেছে। যেমন তোমাদের ভালোবেসেছিল পশ্চিমবঙ্গের রূপকার কে, কি নাম পশ্চিমবঙ্গের রূপকার বিধানচন্দ্র রায়। হ্যাঁ, কল্যাণীর প্রেমে পড়েছিল, কেমন কল্যাণীকে? নীলরতন সরকারের মেয়ে, নীলরতন সরকার হাসপাতাল আছে, ওই হাসপাতালে যিনি প্রতিষ্ঠাতা, তার মেয়ে প্রেমে পড়েছে। নীলরতন সরকার বিরাট বড় লোক, শিক্ষা বিদ্যা, হ্যাঁ, তার আভিজাত্য যা, তার ধারে কাছেও ছিল না তোমাদের বিধান রায়। তো এইরকম প্রেমে পড়ে যাবে। তোমরা আমেরিকার সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের নাম জানো নিশ্চয়ই, কি নাম? আরে আব্রাহাম লিঙ্কন। কি সব করেছে এরা? তো আব্রাহাম লিঙ্কন সে কার প্রেমে পড়েছিল? সে ওই রকম একজন ধনী পরিবারের সহিসের কাজ করতেন আব্রাহাম লিঙ্কন প্রথম জীবনে। তো সেই বাড়ি মহিলাকে ঘোড়া চালানো শেখাতো, তার প্রেমে পড়ে গেল। তো তোমরা জানো যে প্রেম মানে ব্যর্থতা নয়, প্রেম মানে কিন্তু ওই প্রেম যেমন দেয় তেমন নিয়ে নেয়। হ্যাঁ, ওই যে বিধানচন্দ্র রায় গল্পটা আমি একজন বলবো পরে। তো বিধানচন্দ্র রায় সমস্ত জীবনে বিয়ে করেননি, যাকে ভালোবেসেছেন সে কল্যাণী, সে বিয়ে করে সংসার ধর্ম নিশ্চয়ই সে করেছে। বিধানচন্দ্র রায় কী করলেন, যে ভালোবাসা এত বেশি গভীরভাবে তাকে টানা দিয়েছে। বিরহ, এই তোমাদের নেতা বিরহ আছে, সে বিরহকে ভোগ করা যায়, যন্ত্রণাকে ভোগ করা যায়। এবার সে কি যন্ত্রণাকে ভোগ করা যায়? যে কী কথাবার্তা হচ্ছে, হ্যাঁ? তোমাদের এই পাগলা, ওই যার লেখা একটু আগে বলছিলাম, কি নাম, ওই শরৎচন্দ্র, সে বলো অন্ধকারের নাকি রূপ আছে। আরে কি কথাবার্তা, অন্ধকার রূপ আছে? হ্যাঁ, তো পাগলা বলে তাই বলেছে অন্ধকার রূপ আছে। তো এখানেও ঠিক তাই, বিরহকে ভোগ করা যায়। তোমাদের ওই যে শচীন কর্তা একটা গান গেয়েছে না, বিরহ বড় ভালো লাগে। তো তোমাদের এই যে নেত্রামের বিরহ ভালো লাগে, নেত্রামের যত ওষুধ আছে কেউ কিন্তু গান বাজনা পছন্দ করে না। নেত্রামেরও তাই, গান বাজনা পছন্দ করে না, বাট বিরহের গানের খুব ভালো লাগে। বিরহের গান আজ থেকে 40 বছর আগে কাউকে ভালোবেসেছিল, বিয়ে হয়নি, শুয়ে সে সেই মহিলার রূপ কল্পনা করছে, সেই মহিলার সঙ্গে যে মুহূর্তগুলো কাটিয়েছে সেই মুহূর্তগুলো কল্পনা করছে। তারপরে দেখো ফিরে গেছে, কণ্ঠ জুড়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে এই 40 বছর ধরে সেই যন্ত্রণা ভোগ করছে, বিয়ে হয়ে গেছে।
ধরো একটা মেয়ের কথাই বলি, সে মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে যাকে ভালোবেসেছিল সেই ছেলেটার সাথে কোনো কারণে বিয়ে হয়নি, মেয়েটা কিন্তু বিয়ে করে নিয়েছে, ছেলেটার কথা ভুলে যাও, ছেলেটা বিয়ে হয়তো করে নিয়েছে বা করেন, সে আমার ছেলেকে বলছিলাম মেয়েটা তার বিয়ে, তাহলে কী করবে? সে 40 বছর ধরে, 40 বছর হয়ে গেছে, সে এখনও তাকে খুঁজছে। কখন খুঁজছে? যদি তার হাজব্যান্ড কোনো রকম তাকে সামান্য টর্চার করে, তাহলে সে সেখানে তার মনকে হাজির হবে এবং সে সমস্ত রাত সেই তার কল্পনা করবে। যেমন তোমরা আল্লাহর কল্পনা করো, যেমন তোমরা ঠাকুরের কল্পনা করো, ঠিক তেমন সে কল্পনা করবে তার সঙ্গে সে কয়েকদিন কাটিয়েছিল, কয়েক বছর কাটিয়েছিল, কয়েক মাস কাটিয়েছিল, সেই কথা। তাহলে এর মনের এইরকম একটা প্রভাব তৈরি করে দেয় নেটটামিউ কিন্তু ওই যে বিরহের যে সুখ, বিরহের কিন্তু সুখের হয়, তো বিরহের সুখ সে উপলব্ধি করবে, বিরহের গান শুনবে, এমনি গান তার ভালো লাগবে না। আমরা একটু বললাম যে শুনে রোগের বৃদ্ধি ঘটে, একটু বলেছি ডান দিকে শুনে কিন্তু এর রোগের উপশম, তার মজার কথা এও তাই। তো বিরহের গান তার ভালো লাগে না, টোটাল গান ভালো লাগে না নেটটামিউরের, কিন্তু বিরহের গান তার ভালো লাগে। বিরহের গান শোনে কেন না, সেই আগের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটাকে ভোলার জন্যে এই বিরহের গান শোনে। মজার ব্যাপার। যখন তোমরা চিকিৎসা করবে তখন দেখবে যে মোবাইল তো আজকাল খুব গান বহন করে, কত গান, যখন দেখবে কারণ মোবাইলে ওই বিরহের গান প্রচুর আছে, ভাববে ডালবি কুছ কালা হয়, বুঝুন দাও। তাহলে হোমিওপ্যাথি কি বুঝতে পারছো তোমরা? তোমরা তো হোমিওপ্যাথি ওই বুঝছো যে তার ওই অন্ডকোষ্ঠ বেড়ে গেছে, হাইড্রোসিল হয়েছে নাকি, তো তার জন্য ওষুধ খুঁজছো। ওই কি একজন লেখক নাম আছে, খুব বড় মাপের আছে, প্রেসারাইজিং আছে তার, কিরাম কাকে প্রেসক্রাইবার একটা কিনে নিয়েছে, এই তো নেকা আছে, এই নেকা আছে ম্যালেরিয়ার জ্বরের ওষুধ, এই নেকা আছে কি বলে অ্যাপেন্ডিসাইটিস ওষুধ, এই তো নেকা আছে হুমিং কাপের ওষুধ, খুঁজবে ওষুধ দেবে, কিচ্ছু হবে। যদি তোমাদের এই থরলি নলেজ থাকে তাহলে কিন্তু তোমরা ওই বইটা তোমাদের কাজে লাগবে, কারণ ওই বইটার দরকার আছে। যিনি প্রেসক্রাইবার লিখেছেন, কি যেন নাম বললাম, প্লাক, অবশ্যই অভিজ্ঞ ডাক্তার, হোমিওপ্যাথি একটা স্তম্ভ, কিন্তু এগুলো তোমরা জানবে না, শুধু প্লাকের একটা প্রেসক্রিপ্টার খুঁজে আর ওই কার কি বলে ফুলেছে, কার বেশটা শুকিয়ে গেছে তাকে একটা দিয়ে দিতে হয়। আমি ভুলে গেছিলাম এই সিমটমটা, খুব ভালো মনে রাখছি। এ কিন্তু জলের পিপাসা, প্রচণ্ড জলের পিপাসা, প্রচণ্ড। আর আমরা একটু আগে বলেছি যে এদের কত সূক্ষ্ম সিমটম মনে রাখার চেষ্টা করো, যে দিনের বেলা এরা পেচ্ছাপ করে বেশি, গ্রীষ্মের দিনে এরা পেচ্ছাপ করে বেশি। বাবু গ্রীষ্মের দিনে তো পেচ্ছাপ কম হওয়ার কথা, তাই তো নাকি? তাহলে এরা গ্রীষ্মকালে পেচ্ছাপ এরা বেশি করে, মানে এত সান একটা এদের। আমি বারাকমাটা বলেছি একটাকে, না বলিনি? বারাকম বলেছি, বারাকমটা বলবো, এটা মনে করে দিও, বারাকম খুব দরকার, প্রথম তো ভুলে যাই, বয়স হয়ে যাচ্ছে তো। তাহলে আর কি জানলে, কি বলছিলাম পেচ্ছাপ এরা যেখানে কম হওয়ার কথা, গ্রীষ্মকালে পেচ্ছাপ কম হওয়ার কথা, রোদে গেলে কারোর পেচ্ছাপ কম হওয়ার কথা, নেটটামিউ তার ব্যতিক্রম। এরা গ্রীষ্মকালে মেনটেন করছিলাম, এরা মনে করে জিভে একটা চুল রয়ে গেছে, সবসময় মনে করে একটা জিভে চুল রয়ে আছে। এরা পরবাসে থাকতে পছন্দ করে না, যেমন পছন্দ করে না ব্রায়োনিয়া, আরও কয়েকটা ওষুধ আছে। তার একটা মাত্র বোন, 7টা ভাই, তা বোনকে দেখতে যাবে তো সবসময়। যদি নেটটামিউরের পেশেন্ট তার বাড়িতে থাকে আর যদি বলে যা তো দাদা যাক, ভাই যাক, আমি যাবো, আর যদিও যায় গিয়েই সঙ্গে সে হ্যাঁ রে কেমন আছিস, ব্যাস হয়ে গেল। মানে এরা পরবার সহ্য করতে পারে না। এরা পেচ্ছাপ কারোর সামনে করতে পারে না। আমরা জানি একটা পুরুষকে লজ্জা পায় না, একটা মেয়েকে লজ্জা পায় না, তো একদম মেয়ে আছে সেখানে কারো পেচ্ছাপ পেয়েছে, সে একটু ঘুরে গিয়ে পেচ্ছাপ করতে পারে। নেটটামিউরের পেশেন্ট হলে সে ওই পেচ্ছাপ করবে না, তার পেচ্ছাপ বেরিয়ে গেলেও কাপড় ভিজে যাচ্ছে তবু সে পেচ্ছাপ করবে না অন্যের সামনে, সে পুরুষ হোক আর মহিলা হোক। নির্জনতা ছাড়া এরা পেচ্ছাপ করবে না। মজার সিমটম এমন ওষুধ আছে যে সে কারোর সামনে পায়খানা করতে পারে, সে খাটের তলা পায়খানা করবে। তো কি মজা,
খাটে তো তাহলে সেটা নেটামিল নয়, কিন্তু সে ওটার নাম আমরা এই মুহূর্তে ভুলে গেছি, মনে করার চেষ্টা করছি আমি বলবো। তো বয়স আমার তোমার আমার কিছু ভুলিয়ে দেয়। তো 70 বছর বয়সের কত মনে রাখবো না, দাড়ি কাল কম করবো, কেমন একদম, হ্যাঁ হ্যাঁ 52 বছর, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তাহলে কি হলো, পায়খানা সে ইনফ্রন্ট অফ আদার্স করতে পারে না, সে খাটের তলা ঢুকে যায় পায়খানা করে। সে বাচ্চা হলেও, এমনকি বুড়ো হলেও 70 বছর বয়সে কারোর সামনে পায়খানা করতে পারে না। তাহলে এই যে সিমটম, এই অদ্ভুতত্ব, এই সিমটমগুলোর মূল্য হোমিওপ্যাথিতে সর্বোচ্চ। এই অদ্ভুত সিমটম, একটা শীতকাল, সে একটা লোমের টুপি মাথা দিয়েছে, সে ওই আমাদের মান্নাদে হয়েছে, মান্নাদের মাথা একটা টুপি, সবসময় শীত গ্রীষ্মে বসে, তাই বলে মান্নাদে কাজে দিয়ে নয় ঢুকটা, হ্যাঁ। মান্নাদে একজন প্রাতঃস্মরণীয় সঙ্গীতজ্ঞ, কিন্তু দুঃখের বিষয় যে তার জীবনটা, সেই জীবনটা কীভাবে কেটেছে ভাবতে পারবে না, খুব প্যাথারিকভাবে তার জীবনটা কেটেছে, যাকে আমরা হইতে আলোচনা করছি। তো আর কি, তাহলে বেতন আর কীভাবে পাচ্ছি আমরা, আমি সেন্সরিয়াস কথাটা বলছি। সেন্সরি মানে কি, সিদ্ধান্বেষী। তো সে ওই নিজে 5 জন পুরুষের কথা ধরে, যেটা একটা পুরুষ রুগী, তো সে 5 জন মেয়ের সঙ্গে ভালোবাসা করছে, হ্যাঁ। তো সেটা দোষের নয়, সে কে দুজনের সঙ্গে ভালোবাসা করেছে, যে মেয়েটা তাকে সে, হ্যাঁ। তো কী রে, তো চরিত্র বলে কিছু নেই, তাহলে ওর কি অধিকার আছে যে 5 জনকে ভালোবাসছে, তার কি অধিকার আছে 2 জন ভালোবেসেছে তাকে, তার সমালোচনা করো? তাহলে এটা করবে। নেটটা মেন্টাল বুঝতে পারছি, তাহলে নেটটা মিলে মানসিকতা এরকম। আর এইটা মনে রাখতে হবে যে এরা একটা মেয়ের বয়সী, সে ওই গান বাজনা শিখতে ধরা যায়, 16 বছরের মেয়ে, সে একজন 45 বছরের বৃদ্ধের কাছে গান শিখছে। তো কখন যে আমন হয়ে তার প্রেমে পড়ে গেছে সে জানে না। মেয়েটা পড়তে পারে, যদি নেটটা মিলের পেশেন্ট হয়, পুরুষটা সেও পড়বে। অসম, তার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, সে আবার কোন পাড়ার তার বউটির সঙ্গে প্রেমে পড়ে। তাহলে এইরকম যে ঘটনাগুলো ঘটবে, হ্যাঁ, এইখান থেকে তাকে সরিয়ে আনতে হলে ওই কী করতে হবে, তাকে নেটটা মিল প্রয়োগ করতে হবে, যদি অন্য সিমটম মেয়েদের। তো আমি 2-4টে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে এরকম একটা পাথরঘাটা বলে একটা জায়গা আছে, সেখানে এই একটা কেস পেয়েছিলাম, সে মানে মারাত্মক বাজে অবস্থা, তাকে আমরা ফিরিয়ে আনতে নেটটা বলে একটা বলছি, সেটা পরে আমি আলোচনা করছি। তাহলে নেটটা মিলের মেন্টালটা বোঝাতে পেরেছি, নেটটা মিলের কনজেশন বলেছি। এখন বাড়া কমাটা বুঝে নাও। তো বাড়ে কিসে, যদি এদের কনসোলেশন দেওয়া হয়, যদি এদের প্রবোধ বাক্য শোনানো হয়, এদের দুঃখে যদি দুঃখী সাজার স্বাদ হয় আমার, তাহলে কিন্তু যে রোগী হোক না কেন, সে মাথার যন্ত্রণা হোক, পেটের ব্যথা হোক, আর যাই হোক না কেন, সেটা বেড়ে যায়। আর কি, যদি এরা রুটি খায় বেড়ে যায়, যদি এরা সমুদ্রের কাছাকাছি যায় বেড়ে যায়, যদি এদের সমুদ্রের ঠান্ডা মাথার তাকায় বেড়ে যায়, যদি এরা শুয়ে থাকে তাহলে বেড়ে যায়, যদি এরা রোদ লাগায় তাহলে বেড়ে যায়। সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত এদের বেড়ে যায়। মাথার যন্ত্রণা এদের বাড়ে, সূর্য যতটা উঠবে, পিকআপে যতক্ষণ থাকবে তখন তত বেশি যন্ত্রণা হবে, যখন আবার সে নামতে শুরু করবে যন্ত্রণা একটু করে সন্ধ্যার সময় আপনার থাকবে। আর কিছু বেড়ে যায়, যদি এরা শুয়ে পড়ে তাহলে এদের যা কিছু রোগ লক্ষণ বেড়ে যায়। কমে কিসে, ওপেন এয়ারে কমে, ঠান্ডা জলে স্নান করলে পারে। আর যদি ডান দিকে চেপে শোয় তাহলে কমে, এগুলো কমে বলছি তো নাকি, এগুলো কমে কথা বললাম তো, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। ঠান্ডা জলে কমে, জল খেলে কমে, আর ওপেন এয়ারে কমে, আর
ডান দিকে চেপে শুলে কমে, আর কোমরের যন্ত্রণা যদি ঠেস দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়, তাহলে কমে। তাহলে বাড়া কমা পজিশন ইত্যাদি মেন্টাল ইত্যাদি হয়ে গেল। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পার্টিকুলার সিমটম। তো পার্টিকুলার সিমটমের মধ্যে আমরা জানি যে মাথাটা ওপরে আছে, তাহলে মাথাটাই নিয়ে একটু আলোচনা করি। নেকটা মেরে রুগী আর মাথার যন্ত্রণা হতেই পারে না। যেমন মাছ বেঁচে আছে আর জল নেই, হতে পারে না তেমন। তো দেখো তোমরা জীবন মাছের কথা বলো না, হ্যাঁ, ওদের জল ছাড়া বেঁচে আছে, ওটা তো এক্সেপশনাল কেস। হ্যাঁ, তোমাদের নেটে বেরোকে মাথা যন্ত্রণা নেই, হয়তো 100টা রুগীর মধ্যে একটা রুগী হলে মাথা যন্ত্রণা নেই, বেরোনো না হবে আর মাথা যন্ত্রণা নেই, হতে পারে না। এগুলো মেন সিমটম, প্রাইমারি সিমটম। তো যাই হোক, তাহলে মাথা যন্ত্রণা কোথায় হবে? বাঁ দিকের মাথায় যন্ত্রণা হবে। যন্ত্রণার টাইপটা কীরকম হবে? মনে হচ্ছে থ্রোবিং পেন, থ্রোবিং মানে দপদপারি ব্যথা, পালসেটিং পেন। মনে হচ্ছে 1000টা হাতুড়ি দিয়ে কেউ আমার মাথায় আঘাত করছে। বাঁ দিকের মাথায় যন্ত্রণা হতে ডান দিকেও স্প্রেড করতে পারে, তবে সাধারণত এদের বাঁ দিকের যন্ত্রণা কিসে বাড়ে? রোদে গেলে বাড়ে। রোদে গেলে এদের মাথার যন্ত্রণা বাড়তে থাকে। আর কি করলে বাড়ে? এর পজিশন একটু আগে বলেছি, সেগুলো লাগিয়ে নাও, তাহলে বাড়ে কিছু হয়ে যাবে। কমে কিসে? পজিশন মানে যে সমুদ্রের কাছে গেলে, সমুদ্রে হাওয়া লাগালে কিন্তু বাড়বে। নুন খেলে বাড়বে, কেমন নুনে বাড়া বলেছি একটু আগে, তার নুন খেলে বাড়বে, মানে ওই কমন বাড়াগুলো লাগিয়ে দাও, ওখানে হয়ে যাবে। কমবে কিসে? যদি এরা ঠান্ডা লাগায় মাথায়, ওপেন এয়ারে যদি এ করে, ডান দিকে চেপে শোয়, তাহলে এদের মাথা যন্ত্রণা রিমিট হলাম। তাহলে মাথা হয়ে গেল। এখন তোমরা এর কাশিটা নিয়ে নাও, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের যে সিমটমগুলো কিছু না। রেসপিরেটরি ট্র্যাক্টে কী হবে না, এদের নাক দিয়ে চোখ দিয়ে জল ঝরবে, মানে একেবারে পাতলা জল ঝরবে, অর্থাৎ পড়াই যা, কেমন সেটা অত্যন্ত পাতলা হবে। আর কী হবে? এরা যদি সমুদ্রের কাছে যায়, ওপেন এয়ার লাগায়, তাহলে এই জল প্রচুর পরিমাণে বেরোবে। এদের কাশি, শুষ্ক কাশি, গলাতে একটা ইনফেকশন তৈরি হবে, কাশি তৈরি হবে। যদি এরা ওই কজেশন করেছি, ওই কজেশনটা লাগিয়ে দাও, তাহলে এদের কাশি বেড়ে যাবে। আর শ্বাসকষ্ট, আমি একটা অদ্ভুত কেস নিয়েছিলাম শ্বাসকষ্টের, দীর্ঘদিন ধরে 20-25 বছর ধরে ওই ভুগছিল হাঁপানিতে। হ্যাঁ, সে হাঁপানি আমরা নেটের বিরুদ্ধে একটা ডোজ দিয়ে, তাকে আমরা খুব ভালো লাগতে পেরেছিলাম। পরে আরও 2-3 ডোজ দিতে হয়েছিল, মানে 3-4 বার ওষুধ দেওয়ার পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ওই 3 মাস, মানে কয়েক বছর ধরে সে শ্বাসকষ্ট ভুগছিল, সিমটম সিমিলারই ছিল। তো সে সমুদ্রের কাছে গেলে তার কী হয়? রোগলক্ষণ বেড়ে যায়, অর্থাৎ তার শ্বাসকষ্ট বাড়ে, আর ওপেন এয়ারে কমে যায়। তাহলে এই যে সিমটম, ডান দিকে চাপলে কমে যায় শ্বাসকষ্ট, তাহলে এই সিমটমগুলো ছিল। শুলে বাড়বে, জেনারেল শুলে বাড়বে, কিন্তু ডান দিকে যাবে শুলে ওই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য, এইগুলো মনে রাখতে হবে না। এবার তাহলে আঁকি নেটে মিলে মাথাটা বলেছি, শ্বাসকষ্ট তো হয়ে গেল, কথা বলি একটা বললাম। শ্বাসকষ্টটা কোন সময় হয়? যদি পজিশন যেগুলো বলছি ওদের গেছে, সে শ্বাসকষ্ট হয়েছে, কেমন দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, তার থেকেও শ্বাসকষ্ট হতে পারে। হাড়ের তো সাধারণত তাই তো হয়, কেমন হাড়ের কথাই বলবো না, হাড়ের কথা তোমাদের ধরো ম্যাথমেটিক্যাল লেখা নেই, এইখানে ভালো করে শেখো, এটা শেখার দরকার আছে। হাড়ে ধরো তোমরা ম্যাথমেটিক্যাতে কী আছে, হাড়ের রোগ একটা মিনিটে ভুলে গেছে। তো যদিও ক্রিটিক্যাল সিমটম মনে রাখতে হলে ভালো। হাড়ের কী হয়, যখন প্যালপিটেশন শুরু হয়, তখন সমস্ত শরীরেই এরা একটা প্যালপেট অনুভব করে, এটা একটা ভালো সিমটম, যদি মনে রাখতে পারো ভালো। কিন্তু ভুলে গেছো তাই বলে তোমরা রুগীকে ওষুধ দিতে পারবে না, এমন নয়।
সে দেখো না যে মনে দুঃখ পেয়েছে কিনা, সে দেখো না নুন খেতে পছন্দ করে কিনা, সে দেখো না ডান দিকে চাপলে তার সমস্ত রোগের উপশম হয় কিনা। এই যে ব্যাপারগুলো আছে নেট্রামিন যে কমন সিমটম, সেই সিমটমগুলো লাগিয়ে দাও। যদি করসপন্ডেন্স করে তাকে নেট্রামিন দিয়ে দাও, ছেড়ে যায়। পাথর হয়েছে না তার হয়েছে তার দাঁড়ানো দরকার নেই। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে এদের ঘাড় শুকিয়ে যায় বলছিলাম, তো এদের শুধু ঘাড় শুকিয়ে যায় না, এদের কি শুকিয়ে যায়, এদের যে জায়গাগুলো মিউকাস মেমব্রেন আছে, মিউকাস কোথায় আছে, নাকে আছে, তার সেটা শুকনো হয়ে যায়। এলিমেন্টারি ট্র্যাক্ট অর্থাৎ পায়খানা তাদের শুকনো হয় কেন, মলটা তার অসহায় তো কেন, ওই সব শুকনো হয়ে গেছে কেমন, তারা ভেজাইনা শুকনো হয়ে গেছে, তারা ইন্টারকোর্স করতে পারে না কেমন। তাহলে এই যে ব্যাপার সব জায়গাতে শুকনো, চিপ শুকনো হয়ে গেছে, তাই তারপর জল খায় কেমন, এদের সব জায়গাতে শুষ্ক থাকে, মরুভূমি রুগী হচ্ছে। তো নেট্রামিনের পার্টিকুলার সিমটম তোমরা না জানলেও যা ছবি আমি এঁকে দিয়েছি, যদি ওই সিমটমগুলো করসপন্ডেন্স করে তাহলে যে কোনো রোগের ক্ষেত্রেই তোমরা নেট্রামিন প্রেসক্রিপশন করতে পারবে। বোঝা গেল নাকি বোঝা যাচ্ছে না? পার্টিকুলার সিমটম বলার দরকার আছে? আমার তো মনে হয় দরকার নেই কেমন। তোমরা একটা দুটো সিমটম ভুলে গেলেও কি চেষ্টা, কারোর পক্ষে মনে রাখা সম্ভব না, আমরা কেউ কম্পিউটার নেই। যেহেতু আমরা হিউম্যান বিইং, যেহেতু আমরা মানুষ, তাই আমরা অনেক ভুলে যেতে পারি। কিন্তু টোটালটা যদি আমরা টোটালটা মনে রাখতে পারি আর সার্বিক চিত্র মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু প্রেসক্রিপশন করতে পারবো যে রোগের ক্ষেত্রেই, যে কোনো ওষুধ। যদি টোটালটা মনে থাকে, যদি মেন থিমটা মনে থাকে, তাহলে প্রেসক্রিপশন হয়ে যাবে। আমি পার্টিকুলার সিমটম যদি আলোচনা করার দরকার থাকে আমি পরে আলোচনা করবো, কারণ দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি এখানে শেষ করছি।